হ্যালো পোলাপান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পৌরনীতি সুশাসন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ওয়ান অ্যান্ড অনলি তৌফিক ভাইয়া। আজকের ক্লাসটা ঠিক গত দিনের মতোই জমকালো একটা ক্লাস হবে, কারণ আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো লাইভ এক্সাম নিব এবং আজকের ক্লাসে তোমরা মেইনলি প্রথম পত্রের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টার একটা শর্ট খ নাম্বারের সাজেশন পাবা ইনশাল্লাহ। যে সাজেশনের বাইরে তুমি যে বোর্ডেরই হও না কেন, মানে 8টা বোর্ডের যে বোর্ডেরই হও না কেন, ধরো ইউনাইটেড স্টেটসের নোয়াখালীর হও কিংবা আমেরিকার হও, সেটা গুরুত্বপূর্ণ না, তবে এমসিকিউ কমন আসবে বা সিকিউ কমন আসবে, এটার গ্যারান্টি তুমি পাবা। তো ক্লাসে আমাদের সঙ্গে কে কে আছে আমি একটু খেয়াল করে নেই। ক্লাসটা যেহেতু শুরু হয়ে গেছে অলরেডি, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে একসঙ্গে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো? তোমাদের কি অবস্থা? পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতির কি অবস্থা? ক্লাসের শুরুতে সময় নষ্ট করার জন্য তৌফিক ভাইয়া বেস্ট, তো তোমাদের উচিত ভাইয়ার সঙ্গে সময় নষ্ট করা। একটু পরে কেউ এসে বলবা ভাইয়া ক্লাস শুরু করেন, আমি সেটা শুনবো না, কারণ আমার লক্ষ্য সময় নষ্ট করা। যারা আদাব দিয়েছো সবাইকে আদাব। যারা যারা শোনো, ক্লাসে থাকার মূল উদ্দেশ্য হচ্ছে ক্লাসটাতে সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া। এই কথা আজকে বেশি বলবো না, যতবার দরকার ঠিক ততবারই শুধু বলবো, বেশি বলবো না। আমি বেশি বললে অনেকে খারাপভাবে নেয়, তো আমি চাই না কেউ খারাপভাবে নিক। আমি শুধু চাই যে তোমরা বুঝে নিবা ভাইয়াকে বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছিলাম। থ্যাংক ইউ অপেক্ষা করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ হ্যালো, যারা হাই দিয়েছো তাদেরকে হাই, যারা হ্যালো দিয়েছো তাদেরকে হ্যালো, যারা বলছো ভাইয়া কেমন আছেন তাদেরকে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, তুমি কেমন আছো? আর যারা বলছো ভাইয়া আজকে কি পড়া হবে, আজকে পড়বো আমরা দ্বিতীয় পত্র নিয়ে। দ্বিতীয় পত্রের 30 মার্কের এমসিকিউ এক্সাম নিব এখানে দাঁড়ায়। আশা করব ঠিক গত দিনের মতোই তোমরা ক্লাসটাতে স্বতঃস্ফূর্তভাবে রেসপন্স করবা এবং সাথে সাথে এমসিকিউগুলোর ঠিকমতো উত্তর দিবা। এমসিকিউ উত্তর দেওয়ার মেইন শর্ত হচ্ছে কি? মেইন শর্ত হচ্ছে অন্যেরটা কপি করা যাবে না আর দেরি করা যাবে না। ঠিক আছে, অন্যেরটা কপি করা যাবে না এবং দেরি করা যাবে না, এই দুইটা শর্ত মেনে এমসিকিউ এক্সাম দিতে হবে। একজন বললো যে ভাই আমার নাম কুদ্দুস, লিখে দিল ধরো তোমার বাবার নাম কি, সে লেখছে আমার বাবার নাম কুদ্দুস, তুমি এখন রিপিট করে দিলে বললা যে আমার বাবার নামও কুদ্দুস, তাইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, পারিবারিক গোলযোগ শুরু হয়ে যাবে, এগুলা করা যাবে না। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝতে পারতেছি তোমরা অনেকক্ষণ ধরে ক্লাসটা অপেক্ষা করতেছো। আমি তোমাদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি যে তোমরা গত দিনের ক্লাসে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স করছিলা। আজকের ক্লাসেও আমি দেখতে পারতেছি তোমরা অনেকজন আছো। আমি তোমাদের কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল এবং চাইবো যারাই ক্লাসে থাকুক তারাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করুক। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে। ক্লাসটার উদ্দেশ্য শুধু এখানে আসলাম, ক্লাসটা দেখলাম, শেয়ার করলাম, গিফট নিলাম, চলে গেলাম না। ক্লাসটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যেন আমাদের রেসপন্সটা গ্রহণ করতে পারো। আমরা তোমাদের যেটা পড়াচ্ছি, তোমাদের সামনে সময় আছে কয়দিন ভাই? ধরো সব কিছু ছেড়ে দাও, ভালো না লাগা, খারাপ লাগা, পেট খারাপ, এগুলা সব কিছু ছেড়ে ধরো যে আর 1 মাস সময় আছে তোমার কাছে, টোটালি 1 মাস সময় আছে। 1 মাসের মধ্যে তোমাকে কি করতে হবে? যতগুলো সাবজেক্ট পড়া বাকি আছে সবগুলো কমপ্লিট করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি নিজে শেয়ার করি নাই, এটা তো একটা অনেক খারাপ কাজ হয়ে গেল। আচ্ছা আমি একটু শেয়ার করে দেই, তোমরাও শেয়ার করো, একসঙ্গে শেয়ার করি একটু আমরা। তো যতগুলা এইচএসসির গ্রুপ আছে সবগুলো গ্রুপে যেন ক্লাসটা পৌঁছায় যায়, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব, আমার দায়িত্ব না। ঠিক আছে, আচ্ছা একটু শেয়ার করে নেই, আমাকে একটু সময় দিবা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আজকে একটু সব জায়গাতেই বৃষ্টি বৃষ্টি হইতেছে, তো এই জন্য মেইনলি হচ্ছে ঝামেলাটা হয়ে গেছে। 30 মিনিট ধরে অপেক্ষা করতেছে ভাই, টাইম তো দেওয়া ছিল 7:30, বেশি ফ্রি হয়ে গেলে তো বিপদ। আমি 7:33-এ ক্লাস শুরু করছি।
ওয়ালাইকুম আসসালাম। একটু সময় দেবা, আমি শুধু শেয়ারটা করে নেই, তারপরে ইনশাল্লাহ আমরা ক্লাসে ঢুকে যাব। পৌরনীতি এমসিকিউ ক্লাস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের লাইভের অডিয়েন্স খুব সুন্দর করে বাড়তেছে। আমি তো চাই আরও বাড়ুক। আমি চাই ভাই আমাকে না, ভাই আমাকে না, ভাই রে আমাকে না, আমি ক্লাসেই আছি ভাই, আমাকে শেয়ার দিয়ে কি হবে বলো? আমি তো ক্লাসেই আছি, তোমরা আমার সঙ্গে এমন করো কেন? ভাইয়া শেয়ার করা যাইতেছে না কেন? নতুন আইডি খুলে শেয়ার করতে হবে, তবু শেয়ার করা বন্ধ করা যাবে না। নতুন আইডি খুলবার দরকার পড়লে ফেসবুক ব্যবহার করা বাদ দিয়ে দিবা যদি শেয়ার না করা যায় আমার ক্লাস। আচ্ছা, আগে আপনাদের ব্যাপারে জানলে এত কোচিং প্রাইভেটে দৌড়াদৌড়ি করতাম না। ব্যাপারটা হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টের মধ্যেই এই রিয়েলাইজেশনটা অনেক পরে আসে। তারা 10 জায়গায় ধরা খেয়ে, আরও বাংলা ভাষায় বলা যেত সেটা বললাম না আর কি, তারা 10 জায়গায় ধরা খেয়ে তারপরে রিয়েলাইজ করে যে না ভাইয়ারা ভালো পড়ায়। আচ্ছা, এই ক্লাসের ওপর কি কি তোমাদেরকে লোভ দেখানোর জিনিস আছে? লোভ দেখানোর জিনিসটা হচ্ছে তোমাকে একটু বলে দেই, সেটা হচ্ছে এই ক্লাসের ওপর একটা স্মার্টফোন পাবা তোমরা, এরপরে 1000 জন তো পিডিএফটা পাবা, যেটা কিন্তু এখন রিসাইড হয় নাই, 12 জন পাবা হচ্ছে আমাদের চলো শিখের ডায়েরি, এবং 50 জন পাবা হচ্ছে টি শার্ট। তো যারা যারা আগে টি শার্ট পাইছো তারা লোভ করবা না ভাই, আর যারা পাও নাই তাদের অবশ্যই লোভ করার দরকার আছে, কারণ এই জিনিসগুলো আমি নিজেও পাই নাই, তারপরেও হইতেছে তোমাদেরকে দিচ্ছি মনোযোগ বাড়ানোর জন্য। আচ্ছা, আর লাস্ট প্রমোশন হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ সম্পর্কে, এটা নিয়ে এখন কথা বলবো না, এটা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, আমরা তাহলে প্রথম এমসিকিউ এর দিকে আগাই। তোমাদের কাজ হচ্ছে কি? তোমাদের কাজ হচ্ছে যে ক্লাসটাতে এমসিকিউ দেখবা, এমসিকিউ দেখে কমেন্টে ঠুকবা, ঠিক আছে? কমেন্ট ঠুকবা। আচ্ছা, আমাদের 352 জন হয়ে গেছে। আমরা চেষ্টা করব এটাকে আরও একটু বাড়ানোর জন্য, যাতে হচ্ছে আমাদের অডিয়েন্সটা একটু সন্তুষ্টি পর্যায়ে চলে যায়। আসো খেয়াল করো, শুরু করি আমরা। কোন সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার জন্য রানী এলিজাবেথের নিকট থেকে অনুমতি লাভ করে? কোন সম্রাটের কাছ থেকে অনুমতি লাভ করে? আমি এফআরবি ক্লাসে, মানে এফআরবি 3.1 ক্লাসে, 3.0 এর ক্লাসে প্রথম এমসিকিউ যদি কোনোটা পড়াই, তাহলে এই এমসিকিউ দিয়ে মেইনলি আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা শুরু হয়েছিল। আচ্ছা, আমাদের আমিনুল ইসলাম বাবু ভাইয়া বলছে ভাইয়া কথা না বলে ক্লাস শুরু করেন। আমি আর একটা কথাও বলবো না, আমি আর একটা কথাও বলবো না। কথা বললে তোমরা মন খারাপ করো আমি জানি, তারপরেও তোমাকে বলাই লাগবে ভাই, যেহেতু আমার ক্লাস। একটু উত্তর করা শুরু করো। একের গ বলতেছে, জেরিন বলতেছে গ, তারপরে আর কেউ আছে? আর কেউ আছে? ওয়ালাইকুম আসসালাম ভাই। নাফিজা নাফু বলতেছে গ। এরপরে যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। মন থেকে আমি তোমাদের জন্য সালাম নিছি, আমি সবার নাম পড়তে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তোমরা মনে করিও না কিছু, তোমরা ক্লাসে আসো, আমরা এমসিকিউটা আমাদের শেষ করতে হবে আজকে। তোমরা যদি চাও দ্বিতীয় পত্র নিয়ে আমরা আরো এমসিকিউ ক্লাস নেব, এটা চাও কি চাও না? আজকের ক্লাসের পরে তোমাদের রিভিউ নেবো আমি লাইভে দাঁড়াই। আগাও আগাও আগাও। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার করছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। একের গ বলতেছে অনেকেই। দেখো, আমরা যে কোনো এমসিকিউ এর উত্তর করতে গেলে কি করি? যে কোনো এমসিকিউ এর উত্তর করতে গেলে আমরা হচ্ছে সবসময় দুইটা হচ্ছে উত্তর পাই। সেটা কিরকম পাই খেয়াল করে দেখো। কেউ বলে ক, কেউ বলে খ, কেউ বলে গ, কেউ বলে ঘ। আরেকজন আছে, মানে আমাদের এমসিকিউ এর তৃতীয় শ্রেণী, মানে সরি পঞ্চম শ্রেণী, তারা বলে হচ্ছে কি, তারা বলে ভাইয়া সবগুলাই। এমসিকিউ উত্তর করতে গেলে এমন একটা শ্রেণী আছে, মানে এমন একটা শাখা আছে, যে শাখাটা কি বলে জানো? বলে যে ভাইয়া আমি তো ক দেখলেও মনে হয় উত্তর, খ দেখলেও মনে হয়, গ দেখলে তো মনেই হয়, ঘ দেখলে তো আরো বেশি কনফিডেন্স পাই, কিন্তু উত্তরটা কোথায় সেটা তো জানি না ভাইয়া। তার মানে ও নাম্বারটা সে দাগাই দিয়ে চলে আসে।
মেহজাবিন মুক্তা ভাইয়া আমার কমেন্ট করেন না কেন? আম্মু পাশে বসে আছে, একটু ভাব নিতাম আর কি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আন্টি? আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক, সব সময় সুস্থতা দান করুক। আমাদের জন্য দোয়া রাখবেন, চলো শিখি টিমের জন্য দোয়া রাখবেন। খেয়াল করে দেখো, একজন বলছে যে ভাইয়া আমার কাছে গ মনে হচ্ছে, কিন্তু ঘ নাম্বারটা দেখে আমার মনে হচ্ছে ঘ হইতে পারে। এই প্রশ্নের উত্তরটা আছে কোথায়? এই প্রশ্নের উত্তর আছে হচ্ছে প্রথম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একদম প্রথমে। তোমরা এখনই যদি বইটা খুলে দেখবা এক থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে এই এমসিকিউটা আছে, ঠিক আছে? এবং এটা সাল কত দেওয়া আছে, আমি সালটা তোমাদের কাছে শুনবো যে কত সালে আর কি এই অনুমতিটা লাভ করে। তোমরা কি বলতে পারবো আমাকে? এটা কিন্তু এমসিকিউ বোর্ডে নাই, আমি কিন্তু বললাম, ঠিক আছে? তোমরা একটু আমাকে উত্তর করো তো দেখি যে এটা কত সালে। আমাদের এফআরবি যারা স্টুডেন্ট আছো তাদের কিন্তু এই প্রশ্ন অবশ্যই পারা উচিত, বারবার দেখাই দিছি। কত সালে, সালটা একটু উল্লেখ করতে হবে। আচ্ছা, আমরা কমেন্ট পাচ্ছি না। অনেকে বলতেছে আমরা নাম পাচ্ছি। খেয়াল করো যে আমরা নাম পাচ্ছি কত, 1600 সাল পর্যন্ত আমরা পাচ্ছি। একজন বলছে 1600, একজন বলছে 1608, একজন বলছে 1608। এরপরে আর কেউ আছে, পাইছে হচ্ছে 1612। এরপরে আর কেউ আছে, সবাই 1600-র দিকে বেশি ইঙ্গিত করতেছে। আমরা একটু সবাই চেষ্টা করবো, যেহেতু এটা অপশন ছাড়া, ধরো জ্ঞানমূলক হিসেবে আসছে, তাহলে আমাদের তো অবশ্যই উত্তর করে ফিরতে হবে। উত্তর যদি না করি তাহলে কিন্তু আমরা জ্ঞানমূলকের উত্তরটা মানে নাম্বারটা পাবো না। তার মানে আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা, সবাই একটু ভুল করতেছে, যেটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে। এই ভুলটা তোমাদের কাছে আমি আশা করি নাই। পরীক্ষার এরকম অন্তিম মুহূর্তে তোমরা এরকম একটা ভুল করবা, সেটা তো আমি কখনোই কল্পনা করি নাই। তোমরা কেন এতগুলা প্রশ্নের উত্তর দিচ্ছ আমি তো বুঝলাম না। খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক। না, এটা তোমাদের কাছে আশা করি নাই। যাই হোক, আমি উত্তরটা বলে দেই। তোমাদের মধ্যে একজন উত্তর একটু সঠিক দিছো, সে উত্তরটা কিভাবে সঠিক আমি বলি। সেটা হচ্ছে যে একজন উত্তর দিছিল 1608 সালে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে 1608 সাল এই উত্তরটা সঠিক, তবে কি জিজ্ঞেস করছি আমি, আগমন তো তোমাকে জিজ্ঞেস করি নাই। যদি বলতাম আগমন কবে হয় তাহলে উত্তরটা হচ্ছে 1608। তবে আমি বলছি কি অনুমতি প্রাপ্ত কত হয়, অনুমতি প্রাপ্ত কথাটা উল্লেখ করছি। আমরা অনুমতি পাইছিলাম কবে, আমাদের জাহাঙ্গীর বেটা মানে জাহাঙ্গীর চা অনুমতি দিছিল হচ্ছে 1613-তে। যে এফআরবির স্টুডেন্টরা এই প্রশ্নের উত্তর দিতে পারলা না, তারা নিজের কানে পাড়াস করে একটা থাপ্পড় মারো। তোমাদের এই দুনিয়াতে এবং এইচএসসি পরীক্ষা দেওয়ার মতো কোনো যোগ্যতা তোমাদের নাই। ষোলোশো 1613। ব্যাপারটা হচ্ছে পরীক্ষার প্রশ্নে 1613 একটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার, আমি নিজে চেক করছিলাম।
আচ্ছা, এবার আসো পরবর্তীতে যাই, সেটা হচ্ছে ভারত শাসনের জন্য ব্রিটিশ পার্লামেন্টে প্রণীত প্রথম আইন কোনটা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ভারত শাসনের জন্য ব্রিটিশ পার্লামেন্টে প্রণীত আইন কোনটা? ক 1993 সালে চিরস্থায়ী বন্দোবস্ত, 73 সালে রেগুলেটিং অ্যাক্ট, 84 সালে পিটের ভারত শাসন আইন, নাকি 57 সালের মহারানীর সনদ? উত্তর করো। 2 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। আর হ্যাঁ, এখানে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ, তোমাদের মধ্যে যারা এখনো ধরা খেয়ে আসো, যারা এখনো চিন্তার মধ্যে আসো যে অ্যাকচুয়ালি ভাইয়া কি করব, জীবনের তো কোনো হদিশ নাই, জীবনে বাস খাওয়া ছাড়া এবং বোতল খাওয়া ছাড়া কোনো গতি নাই, তাদের একটাই গতি, সেটা হচ্ছে FRB 3.1 কোর্স এনরোল করা। এবং মাথায় রাখতে হবে, এইদিকে তাকানোর দরকার নেই, এদিকে তাকানোর দরকার নাই, শুধু তাকাবা হচ্ছে তৌফিক ভাইয়ের দিকে। অর্থাৎ তোমরা শুধু পৌরনীতি কোর্সটা কিনবা, অন্য কোনো কোর্স কেনার দরকার নাই, বুঝছো? অন্য কাউকে বড়লোক মানে লাভ নাই, তোমরা শুধু পৌরনীতি কোর্স কিনবা, যার জন্য 750 টাকা খরচ হবে। কথা কি ক্লিয়ার না বেজার আছে? আচ্ছা, 23+ শেয়ার ডান, অনেক অনেক থ্যাংক ইউ। আমাদের টোটাল শেয়ার হয়ে গেছে মাত্র 604টা। এটা তো মনে করো শারীরিক শিক্ষা ক্লাস নিলেও তো ভাই 600টা শেয়ার হয়ে যাবে। তোমরা তো পুরো আমার নাক কেটে ফেললা। এটা কোনো আচরণ হইল? এটা কীরকম খারাপ আচরণ? 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে যার যার ইনবক্স আছে, যার যার গ্রুপ আছে, 2 মিনিটের মধ্যে এটাকে হাজারে ঠেকাই ফেলবা। দুনিয়ার সবখানে যেন তৌফিক ভাইয়ের পৌরনীতি ক্লাস, এই কালো গেঞ্জি এবং এই কালো চেহারা, সরি সাদা চেহারা, সবখানে যেন থাকে। কথা কি ক্লিয়ার? তাড়াতাড়ি শেয়ার করো। এবং যারা যারা শেয়ার করছো তারা সবাই লিখবা ভাইয়া শেয়ার ডান, তারা সবাই লিখবা ডান, ঠিক আছে? যে বেটা ডান লেখা নাই তার নাম পড়বো না, যে বেটা ডান লিখবে তার নাম পড়বো। ভাইয়া অনেক আগেই ভর্তি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। ভর্তি হলে অবশ্যই ক্লাসগুলো ঠিকঠাক মতো করবা, নাহলে খবর আছে। ক খ গ ঘ সাথে সাথে প্রশ্নের উত্তর দিবা। অনেকেই বলতেছে খ, অনেকেই বলতেছে খ, অনেকেই বলতেছে গ। ভাই রে ভাই, ওয়ালাইকুম আসসালাম। এখন পর্যন্ত আমি শেয়ার ডান কথাটা লেখা পাই নাই, তো যারা যারা শেয়ার করে নাই তাদের কিন্তু আমি বদদোয়া দেওয়া শুরু করব। তাদের কিন্তু ডিরেক্ট বদদোয়া দেবো, কোনো 19-20 হবে না, কোনো 19 এবং 20 হবে না, ডিরেক্ট বদদোয়া। পরীক্ষায় সোজা ফেল। শেয়ার করে কোনো লাভ হয় না, আমার লাভ হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসো, এখন থেকে আমরা দ্রুত গতিতে আগাবো, ঠিক আছে? এটার উত্তর হবে খ 73 সালের রেগুলেটিং অ্যাক্ট। এরপরে কি? রেগুলেটিং অ্যাক্ট। এরপরে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুটির স্থাপন করে? মুকসুদাপুর, সুরাট, গোবিন্দপুর, নাকি সুলতানপুর? সুলতানপুর। খেয়াল করো, 3 নম্বরের উত্তর করো। এখন থেকে আমরা কোনো সময় নষ্ট করব না, আমরা শুধু আগাইতে থাকবো। আচ্ছা, 3-এর উত্তর বাইরে হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বর বোনাস মার্ক তোমরা। 4 নম্বরের উত্তর করো। 61 সালে ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিল? 61তে ভারতের গভর্নর জেনারেল কে ছিল? 61তে ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড কার্জন, লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড মিন্টো, রবার্ট ক্লাইভ। 61 সালের কথা বলছে, খুবই গুরুত্বপূর্ণ একটা সাল।
আমার কলেজে ফার্স্ট পেপার কি, আমার কলেজে ফার্স্ট ইয়ারের সেকেন্ড পেপার নাই, তাই ভাই দুনিয়ার কোনো কলেজেই ফার্স্ট ইয়ারের সেকেন্ড পেপার থাকে না। তিনের ডি যারা বলছো তারা নিজের কানে থাপ্পড় মারো। 4 নম্বরে দেখো, লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড মিন্টো নাকি রবার্ট ক্লাইভ। 4-এর ঘ অনেকে বলতেছে, 4-এর খ অনেকে বলতেছে, 4-এর ক অনেকে বলতেছে, আবার 4-এর ক যারা বলতেছো তারা হচ্ছে এই দুনিয়াতে প্রথম আসছো। তোমরা খারাপ কাজ করো, তোমরা খারাপ কাজ করো, খারাপ কাজ করার মাধ্যমে তোমরা নিজেকে মানে পাপিষ্ট করো। তোমাদের মতো ভালো মানুষের এই দুনিয়াতে দরকার নাই, বুঝছো? তোমরা নিজেকে পাপিষ্ট করো। উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। যারা খ বলছো তাদের উত্তর সঠিক। এরপরে আসো, 61 সালের আইন অনুযায়ী ভারতে কোনটির উদ্ভব ঘটে? জমিদারি প্রথা, ক্যাবিনেট প্রথা, দ্বৈত শাসন, সামরিক শাসন। 61 সাল কেন্দ্রিক প্রশ্ন চলতেছে। ক, খ, গ, ঘ। 5 নাম্বার লিখবা, 5 লিখে তারপরে ক খ যা আছে সবকিছু লিখবা। ভাই এগুলো কি এক্সাম ব্যাচের কোশ্চেন? অবশ্যই না, এক্সাম ব্যাচের কোশ্চেন আরো কঠিন হবে। এগুলোও কঠিন, এগুলোও দিতে পারি, বলা যায় না। আজকে রাতে জমা দেব। সবই যদি বলি ফেলি তাহলে কি হবে বলো? পাঁচের ডি পাইছি আমরা, সামরিক শাসন। এ মনে হয় গতকাল রাত থেকে টিভির খবর দেখছে, এই জন্য তার মাথার মধ্যে সামরিক শাসন ঢুকে আছে। অনেকেই বলতেছে ক, জমিদারি প্রথা। আমি ক লিখছি মানে ক উত্তর হয়ে গেল? আজব ব্যাপার তো। তোমাদের কি কমন সেন্স নাই, হিউমার নাই? তোমাদের হিউমার কাজ করে না যে ভাইয়া এটা উদাহরণস্বরূপ লিখছে, ম্যাক্সিমাম কেন জানে ক বলতেছে ম্যাক্সিমাম। ভাইরে 25 ব্যাচ, একটা কথা তোমাদের কাছে ক্লিয়ার করি, তোমাদের কাছে সময় আছে 1 মাস। এই মুহূর্তেও তোমাদের যদি মানে এই অন্তিম মুহূর্তেও তোমাদের যদি ক্লাসে এসে ক, খ, গ, ঘ এগুলোর মধ্যে কনফিউশন তৈরি হয়, তাহলে তোমরা গত 1.5 বছর করলা কি, গত 2 বছর করলা কি তোমরা? এই সময়টাতেও তোমাদের প্রশ্নের উত্তর দিতে এত বেশি কনফিউশন কেন? তোমাদের উত্তর হওয়া উচিত প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে তোমার মাথায় ক্যাচ করে ফেলবে এটার উত্তর ওইটা হবে। অপশন তোমরা অপশনে খুঁজবা যে উত্তরটা কোন অপশনে আছে, তোমরা এক এক করে প্রত্যেকটা অপশনেরই উত্তর দাও। এইভাবে কি মনে করো ফাইনাল পরীক্ষায় তোমার রেজাল্টটা অ্যাকচুয়ালি ভালো হবে? তোমার মধ্যে কি কোনো কনফিডেন্স আছে? কোনো কনফিডেন্স না, আমি তো দেখতেই পাচ্ছি না কোনো কনফিডেন্স। তাহলে তুমি কিভাবে এই মুহূর্তে এসেও সময় নষ্ট করো? এই মুহূর্তে এসেও তুমি এক্সাম ব্যাচে ভর্তি হও না? এই মুহূর্তে এসেও কিভাবে তুমি FRB 3.1 কোর্সে ভর্তি হও না? মানে তোমার মধ্যে কি লজ্জাবোধ নাই? ন্যূনতম লজ্জাবোধ নাই তোমাদের কাছে? 26 ব্যাচকে তো পরে ঝাড়বো। ঠান্ডা খাইতে হবে ভাইয়া, ঠান্ডা ঢুকাই দেবে ভাই পরীক্ষার মধ্যে। খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না, ঠান্ডা ঢুকাই দিবে। 5 নম্বরের উত্তর খেয়াল করো। 5-এর উত্তর কি হবে? ক্যাবিনেট প্রথা হবে। 5-এর উত্তর হবে ক্যাবিনেট প্রথা, ঠিক আছে? এবার আসো 6 নাম্বার। কোন আইনকে ভারতের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা গঠনের প্রাথমিক ধাপ বলা হয়? 61 সালের পরিষদ আইন, 88 সালের পরিষদ আইন, 92 সালের পরিষদ আইন নাকি 1893 সালের পরিষদ আইন? কোনটাকে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা গঠনের প্রাথমিক ধাপ বলা হচ্ছে? 6 নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 6 নাম্বার প্রশ্ন মাত্রাতিরিক্ত গুরুত্বপূর্ণ। ভাইরে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে ঠিকঠাক মতো উত্তর করা। 6-এর উত্তর যারা ভুল করবা তাদের ভাই দক্ষিণ দিক করে থাপ্পড় মারবো। আলহামদুলিল্লাহ একটাও হচ্ছে না, কংগ্রাচুলেশন। পরীক্ষায় যে মারা খাইতে সমস্যা হবে না।
ছয়ের উত্তর হবে 92 সালের পরিষদ আইনকে বলা হতো। ভাইরে খেয়াল করে দেখো, প্রতিনিধিত্বমূলক শাসনতন্ত্রের কথা বলা হয়েছে। প্রতিনিধিত্বমূলক শাসনতন্ত্র 61 সালে কোন প্রতিনিধি ছিল? তোমার কোন দাদা 61 সালে যে ভারতের প্রতিনিধি হয়েছিল ভাই? কোন দাদা? দাদা, দাদা গো, কোন দাদা তোমার প্রতিনিধি হয়েছে গো দাদা? একটু কমেন্টে লিখুন তো দাদা। দাদা গো, কোন আইন ভারতের প্রতিনিধি করা হয়েছিল দাদা? কংগ্রেসের কথা কি আপনি ভুলে গেছেন দাদা? দাদা গো, কংগ্রেসকে কেন রাখা হয়েছিল দাদা? ভারতের সমস্যাগুলোতে সমস্যা সমাধান করার জন্য দাদা। 61 সালের সমস্যাগুলো সমাধান করার জন্য তো 92 সালে গিয়েছিল দাদা। দাদা গো, আপনারা কি ভালো হবেন না দাদা? দিদি গো, আপনারা কি ভালো হবেন না? আপনাদের মধ্যে কি লজ্জাবোধ নাই গো দিদি গো? কিভাবে এভাবে ভুল করেন দাদা? কিভাবে ভুল করেন দিদিরা? এ দাদা দিদি, এভাবে কি চলবে বলুন? এবার দেখো, কোন আইন দ্বারা বাংলা অঞ্চল প্রদেশ হিসেবে স্বীকৃতি পায়? 7 নাম্বার প্রশ্নের উত্তর দাও। কোন আইন দ্বারা? প্রশ্ন না পড়ে উত্তর করছি, পরীক্ষা সেন্টারে এভাবে মারা খাবা। কংগ্রাচুলেশন সবার ক্ষেত্রে, সবাই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। একজন কমেন্ট করছে, প্লিজ স্যার প্লিজ একবার আমার কমেন্টটা পড়েন, আল্লাহ আমার কমেন্টটা চোখে ধরাই দাও। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। এ ভাই ক্লাসে মনোযোগ দে ভাই। 10টার দিকে তোমাদের হৃদয় ভাইয়ের বাংলা ক্লাস আছে। তোমাদের হৃদয় ভাইয়ের বাংলা ক্লাসে কোনো শেয়ার করার দরকার নাই, ক্লাসে অ্যাটেন্ড থাকারও দরকার নাই। সাতের কি? 7 হচ্ছে ভারতীয় কাউন্সিল আইন 1961। ভাই মর্লেমিন্টো আইন তো একটা ব্যর্থ আইন, কানের নিচে একটা মেরে দেবো একটা। এবার আসো 8 নাম্বার, অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম পেশায় কি ছিল? ইংরেজি প্রশাসক, মানে ইংরেজ প্রশাসক, ইংরেজ সৈনিক, পর্তুগিজ নাবিক, নাকি ইংরেজ সাহিত্যিক? 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন। কোশ্চেন এত হার্ড কেন? পড়াশোনা যত কম কোশ্চেন তত হার্ড, পড়াশোনা যত বেশি কোশ্চেন তত ইজি। ভারতের এগুলো জেনে আমরা কি করব? পরীক্ষায় মারা খাওয়া থেকে বেঁচে যাবা। আজকে ইংরেজি ক্লাস রাতে, আরে ভাই ইংরেজি ক্লাস হোক বা বাংলা ক্লাস হোক, তোরা শেয়ার করার দরকার নাই, তোরা পরবর্তী ক্লাস আগে শেয়ার কর। 8 নাম্বারের গ বলতেছে অনেকে, ঘ বলতেছে অনেকেই, তোমাদের জন্য আশেপাশে জুতা পাইতেছি না। জুতাটা কোথায় যে বলতে পারতেছি না, তোমাদের জন্য জুতা মারা উচিত। যদি ফোনের মধ্যে দিয়ে যদি থাপ্পড় দেওয়া শুরু করা যেত, এমনি একটা থাপ্পড় দেওয়া যেত, তাহলে এমনি একটা থাপ্পড় দিতাম। আটের উত্তর হচ্ছে ক, ইংরেজ প্রশাসক। এরপরে দেখো, এরপরে কি? এরপরে হচ্ছে ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করেছিল কারা? ভারতীয় জাতীয়তাবাদী নেতৃত্ব, ভারতীয় চরমপন্থী নেতৃত্ব, গ নাম্বার ইংরেজরা, ঘ নাম্বার বাঙালি নেতৃবৃন্দ। স্যার 24 ব্যাচে FRB 2 এর যে PDF গুলো ছিল সেগুলো পড়লে হবে না, ওগুলো পড়লেই হয়ে যাবে। 9 নাম্বার, 9 এর উত্তর দাও, 9 এর উত্তর দাও।
আলিম টালিম সবগুলোতেই পাবা ভাই। তোমার দুনিয়াতে পৌরনীতির সাবজেক্ট থাকলে পৌরনীতির সাবজেক্টে এগুলো কমন পাবা, সব কিছু হবে ভাই, হবে না এমন, হবে না বলে কোনো শব্দ নাই। 9-এর এ বলতেছো, যারা 9-এর এ বলতেছো, যারা 9-এর এ বলতেছো, তারা একটা কাজ করো, তারা তোমরা এখনই নিজের গালে এবং মাথায় থাপ্পড় দাও, অথবা তোমাদের ব্রেনটা বের করো, তোমাদের ব্রেনটা বের করে তোমার ব্রেনটা নিয়ে টিউবওয়েলে যাও, টিউবওয়েলে যেয়ে ধুয়ে আসবা, ঠিক আছে? ব্রেনটা বের করবা মাথা থেকে, এরপরে টিউবওয়েলে যাবা, যে টিউবওয়েলটা চেপে ব্রেনটা ধুবা, ব্রেনটা ভালো করে হুইল কিনবা, হুইল বা ডিটারজেন্ট বা ঘুরি পাউডার কিনবা, কেনার পরে হচ্ছে তোমরা হুইলটা দিয়ে খুব ভালো করে ব্রেনটা ধুবা, ব্রেনটা ধুয়ে আবার ব্রেনে সেট করে ক্লাসে আসবা। এর মাধ্যমে কি হবে, তোমার মাথায় যত টেনশন আছে, তোমার মাথায় যত আজাইরা চিন্তা আছে, ঠিক আছে, তো এই আলাদা টেনশনগুলো থাকবে না। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার। এই প্রশ্নের উত্তর যারা ভুল করে, ভাই ইলবার্ট বিল কি ভারতীয় জজরা ইংরেজদের বিচার করতে পারবে, তাহলে ভারতীয় জনগণ এটার বিরোধিতা কেন করবে ভাই? এটার বিরোধিতা করবে হচ্ছে ইংরেজরা। এবার আসো 10 নাম্বার, সর্বপ্রথম বাংলা প্রদেশকে বিভক্ত করার সুপারিশ করে কে? স্যার চার্লস গ্রান্ট, হিউম, লর্ড কার্জন নাকি বামফিল্ড ফুলার? কত? 10 নাম্বারের উত্তর করো, 10 নাম্বারের উত্তর করো জলদি, 10 নাম্বারের উত্তর। কিটকিটে মিজাজি স্যার, কিটকিটে মিজাজি স্যার আবার কি রে? প্রশ্নের উত্তর করতে পারে না, আবার কয় স্যারের মেজাজ কিটকিটা, মনে হয় স্যারেক বিয়ে করবার আসছে, তাও আবার পোলা মানুষ। হারপিক কেন ভাই? রাস্তার নর্দমার ধুলাবালি দিয়ে ধোয়া উচিত ভাই, প্রশ্নের উত্তর আগে দরকার। দশের উত্তর, 10-এর উত্তর, 10 তো অনেক ইজি, হ্যাঁ অবশ্যই ইজি, তারপরেও ভুল করবে। যেমন 10-এর উত্তর লর্ড কার্জন অলরেডি দেওয়া শুরু করে দিছে, উত্তরটা হচ্ছে কি চার্লস গ্রান্ট হবে, উত্তর হবে চার্লস গ্রান্ট, কিন্তু 10-এর উত্তর তারপরেও ভুল করা শুরু করে দিছে, এটাই তো স্বাভাবিক। তোমাদের কাছে এর বেশি আর কি চাওয়া বলো? এর বেশি আর কি চাওয়া? প্রত্যেকটা প্রশ্নে তোমরা অপমান হইতেছো, এর পরের দিন আমার ক্লাসে কেউ আসবে না যে স্যার এত বেশি অপমান করে কি জন্য। আরে ভাই তোরা না পড়লে তোদের বাপ মা তোদের পিছনে যে টাকাটা খরচ করে, এই খরচটা কেন করে ভাই? একটা পরিবার থেকে একটা সন্তানকে চালাইতে যে পরিমাণ সার্ভাইভ করা লাগে, তার বাবা মায়ে, তার দাদা দাদিকে, তার পুরা পরিবারকে, সেটা কল্পনার বাইরে। এই সার্ভাইভালের কারণটা হচ্ছে একমাত্র তুমি, যাতে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। 1 মাস পর পরীক্ষা, তুমি এখন পর্যন্ত একটা সহজ এমসিকিউ এর উত্তর জানো না, তোমার টেনশন এটা যে তুমি রিলস কখন দেখবা, তোমার টেনশন হয়েছে ফেসবুকে রিয়েক্ট কতটা পাবো। তোমার পরীক্ষা 1 মাস পরে, তোমার পেছনে যারা টাকা ঢালতেছে সে টাকার মূল্য দিতে পারবা তুমি? চিন্তা করো তো, তুমি তোমাকে যে টেস্ট পেপার কিনে দিচ্ছে, এগুলো কোর্স কিনে দিচ্ছে, সেগুলো মূল্য দিতে পারো তুমি? পারো না। কেন পারো না ভাই? তোমার তো দুনিয়াতে আর কোনো কাজ নাই, তুমি খাবা দাবা পড়বা, কে কার সঙ্গে প্রেম করতেছে, কার প্রেমের ব্রেকআপ হয়ে গেছে, কোন মেয়েটাকে ভালো লাগছে, কোন ছেলেটাকে ভালো লাগছে, এগুলো তোমার মাথায় এখন কেন ভাই? তোমার কি বয়স হয়ে গেছে? তোমার সামনে পরীক্ষা, তুমি এমসিকিউর উত্তর করতে পারো না, তোমার টেনশন কেন থাকবে? তোমার বাপ মা তোমার পেছনে টাকা খরচ করতেছে, সেগুলোর মূল্য দিতে পারতেছো তুমি? তুমি 24 ঘন্টা ফেসবুকে থাকো, লাভটা কি? পরীক্ষা আমি জানি এই ধরনের স্টুডেন্টগুলা দিন শেষে যে কি বলবে জানো? দিন শেষে বলবে যে আমার কপাল খারাপ। এরা ফেসবুকে স্ট্যাটাসে এটাই দিবে যে আমার কপাল খারাপ, এর বেশি এরা কিচ্ছু করতে পারবে না। নিজেকে বুঝাও, নিজেকে বুঝাও, নিজের সাথে হওয়া যে বেইমানিটা আছে, এই বেইমানিটা করিও না। যে মানুষগুলা তোমার পিছনে মানে ঢাল হয়ে আছে, নিজে কষ্ট করে তুমি যেন ভালো থাকো সেটা চিন্তা করতেছে, সেই মানুষগুলোর সাথে বেইমানি করিও না। নিজের বুকে হাত দিয়ে আজকে থেকে ওয়াদা করো যে আগামী 1 মাস ভালো করে পড়বা, আগামী 1 মাস পড়লেও ভালো করতে পারবা। কিন্তু ভাই মানে এগুলো কোনো টিচার, কোনো শিক্ষক, কোনো ভাই রাগ হয়ে বলতেছে না, এগুলো হচ্ছে তুমি স্বচ্ছ বেইমানি করতেছো তোমার মা বাবা, তোমার পরিবারের সঙ্গে। এই বেইমানিটা অন্তত করিও না। মানে প্রকৃতি এই বেইমানিটা কখনো মেনে নেবে না, সৃষ্টিকর্তা এই বেইমানি কখনো মেনে নেবে না, আল্লাহ এগুলো বেইমানি মেনে নেবে না। তো নিজেকে শুধরাও, টাইম আছে, চেষ্টা করো, হয়ে যাবে, কিন্তু বেইমানি করিও না এই সময় অন্তত। আসো 11 নাম্বার খেয়াল করো, 11 নাম্বার খেয়াল করো।
পশ্চিমবঙ্গ প্রদেশের প্রথম গভর্নর কে ছিল? পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর কে ছিল? স্যার অ্যান্ড্রু ফ্রেজার, লর্ড কার্জন, বামফিল্ড ফুলার, লর্ড মিন্টো। 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমরা সময়ে চলে যাচ্ছে, আমাদের এমসিকিউ এর উত্তর তাড়াতাড়ি করতে হবে। দেখো ক্লাসে দুইটা ভাইয়া বলছে যে ভাইয়া আপনার বউ কি বেশি বকা দিছে, আরেকজন কমেন্ট করছে যে ভাইয়া কম কথা বলেন, ক্লাস করান। তোমরা দুইজনেই ক্লাস থেকে বের হয়ে যাও। সত্যি কথা তোমাদের কানে সহ্য হবে না, এটা খুব স্বাভাবিক কথা। বাপ মায়ের হোটেলে খাও তো, এখন পর্যন্ত টাকা আর্নিং কি জিনিস এই জিনিসটা তোমাদের ব্রেনের মধ্যে ঢোকে নাই। আর্নিং জিনিসটা কি, বা একটা টাকা অন্যের পিছনে খরচ করতে কি পরিমাণ কষ্ট লাগে, এই জিনিসটা এখনো তোমাদের মাঝখানে ঢোকে নাই। এই ধরনের অকৃতজ্ঞ পোলাপান ক্লাস থেকে বেরিয়ে যাও, কোনো দরকার নাই ভাই, কৃতজ্ঞতা থাকতে হবে। এগারো নম্বরের উত্তর, 11 উত্তর অনেকেই বলতেছে খ, অনেকেই বলতেছে ঘ, লর্ড কার্জন বলতেছে, লর্ড মিন্টো বলতেছে। উত্তর হচ্ছে অ্যান্ড্রু ফ্রেজার। এটা হচ্ছে বঙ্গভঙ্গ থেকে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে বঙ্গভঙ্গ থেকে নেওয়া হচ্ছে। বঙ্গভঙ্গের প্রশ্ন হচ্ছে এখানে এখন বর্তমানে আছে। তো বঙ্গভঙ্গ ফেজে পশ্চিমবঙ্গ টাইপের মানে অঞ্চলটার হচ্ছে প্রধান ছিল হচ্ছে আমাদের অ্যান্ড্রু ফ্রেজার। পূর্ব বাংলা এবং আসাম প্রদেশের মুসলমানদের প্রভাব বৃদ্ধি পাওয়ার দেখা যায় কিসের ফলে? বঙ্গভঙ্গ, ভারত বিভক্তি, বঙ্গভঙ্গ রদ, মুসলিম লীগ প্রতিষ্ঠা। 12 নাম্বার, 12তে আসো। ভাই রে, সত্যি কথা এমনই লাগে ভাই। খেয়াল করে দেখো, উত্তরটা আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। এটার উত্তর হচ্ছে বঙ্গভঙ্গ। পূর্ববঙ্গ এবং আসামের প্রথম গভর্নর কে ছিল? স্যার বামফিল্ড ফুলার, লর্ড ডাফরিন, লর্ড কার্জন, অ্যান্ড্রু ফ্রেজার। পূর্ববঙ্গ এবং আসামের কথা বলছে। আর হ্যাঁ, তোমাদের মধ্যে যারা যারা লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে আসো, এই এক্সাম ব্যাচটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যে এমসিকিউগুলা বা একটা অধ্যায় থেকে সব থেকে কঠিন এমসিকিউগুলোর মধ্যে ঝামেলা তৈরি হচ্ছে, সব থেকে মানে কনফিউজিং এমসিকিউ হচ্ছে, তুমি ভালো মতো খুঁজে পাচ্ছ না, এই সব কিছু হচ্ছে তোমাদের এক্সাম ব্যাচ কেন্দ্রিক হবে। ঠিক আছে, এই এক্সাম ব্যাচে তোমরা প্রথমে এমসিকিউ সাজেশন পাবা, তারপর সেটার উপর পরীক্ষা হবে, এরপর তোমাদের সিকিউ পরীক্ষা হবে। আমাদের ওয়েবসাইট ডেভেলপের কাজ চলতেছে, শীঘ্রই আমাদের এক্সাম শুরু হয়ে যাবে। তো তোমরা স্ক্রিনশট নিতে পারো, সোজা টাকা পাঠিয়ে মেসেজ করবা যে ভাই এক্সাম ব্যাচে এনরোল করবো, তাহলেই হয়ে যাবে। তোমার কোন কোন সাবজেক্ট আছে অবশ্যই সাবজেক্ট ভিত্তিক। তেরো নম্বরের উত্তর বলতেছে ক, বামফিল্ড ফুলার। উত্তরটা সঠিক, বামফিল্ড ফুলার হচ্ছে আমাদের উত্তর। ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির উদ্দেশ্য ছিল কি? ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করা বা দীর্ঘস্থায়ী করা, মুসলমানদের স্বার্থ রক্ষা করা, হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা, নাকি অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করা। 14 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যারা নোট করতেছো তারা এখানে একটা স্টার দিয়ে রাখতে পারো যে এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আরেকটা কথা, যারা হচ্ছে পেইড ব্যাচ থেকে, অর্থাৎ একজন এখানে কমেন্ট করছে যে পিডিএফগুলো পড়লে হবে কি না, পিডিএফ শেয়ার করা কিন্তু একটা পাপ, একটা অন্যায়। আমি কিন্তু, তুমি আমাকে কোর্সের জন্য টাকা দিছো, অন্য কেউ কিন্তু আমাকে কোর্সের জন্য টাকা দেন, আমি কিন্তু তোমার পিছনে পরিশ্রম করছি। অর্থাৎ এই পিডিএফগুলো যারা অন্যায়ভাবে শেয়ার করতেছে তাদের কিন্তু ভাই এটা পাপ, এটা কিন্তু ভাই আমানতের খেয়ানত করা। কিয়ামতের দিন এক একটারে ধরে ঝুলাবো। দেখো ক নাম্বার, ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা, তাই না? এটাই তো উত্তর মনে হচ্ছে। দেখা যাক উত্তর কি আছে, আমিও জানি না আসলে। উত্তর হচ্ছে ক নাম্বারই আছে, ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা। এরপরে হচ্ছে বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি? রদের সঠিক মূল্যায়ন, প্রশ্ন ভালো করে পড়বা। মুসলমানদের অভিমান, হিন্দুদের বিজয়, ব্রিটিশ স্বার্থের রাজনীতি, নাকি বাঙালির মোহভঙ্গ। 15 নাম্বার প্রশ্নের উত্তর করো।
ভাই এমসিকিউ অনেক কঠিন ভাই, সহজ এমসিকিউ দিয়ে লাভ কি ভাই? পরীক্ষা সেন্টারে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, সহজ এমসিকিউ কঠিন না ভাই, প্রস্তুতি সবকিছু। 15 নাম্বার, ব্রিটিশ স্বার্থে রাজনীতি হবে নাকি বাঙালি মোহভঙ্গ, হিন্দুদের বিজয় নাকি মুসলমানদের অভিনয়? 15 নাম্বার। আলহামদুলিল্লাহ ভালো আছি। পনেরোর ক বলতেছে অনেকেই, 15 খ বলতেছে অনেকেই। খেয়াল করে দেখো, আলটিমেটলি এখানে বিজয়টা হয়েছে হচ্ছে ব্রিটিশ স্বার্থের বিজয়। ব্রিটিশরা দেখছে হিন্দুরা থাকলে আমাদের স্বার্থ রক্ষা হইতেছে ভারতবর্ষে, এই জন্য তারা বঙ্গভঙ্গ করে ফেলছে, মানে রদ করে ফেলছে বঙ্গভঙ্গটা। যখন দেখছে যে স্বার্থ নাই তখন রদ করে ফেলছে, যে তাদের ব্যবসা অ্যাকচুয়ালি হিন্দুদের দিয়েছিল। তৎকালীন সময়ের হিন্দুরা হচ্ছে ব্রিটিশদের পৃষ্ঠপোষক ছিল। কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল? নবাব স্যার সলিমুল্লাহ, লর্ড কার্জন, নবাব আব্দুল লতিফ নাকি ঘ নবাব ভিখারুল মুলক? 15 নাম্বার প্রশ্নের উত্তর দাও। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে 16 নাম্বার, কারণ মুসলিম লীগ সম্পর্কিত আমরা এমসিকিউ এর ক্ষেত্রে যতটা না গুরুত্ব দেই তার থেকে বেশি সিকিউ এর দিকে গুরুত্ব দেই, ঠিক আছে? কিন্তু আমাদের পরীক্ষায় যদি এরকম ধরনের এমসিকিউ চলে আসে আমরা মাঠে মারা খাবো। তো সেটা বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই এই প্রশ্নটা গুরুত্ব দিতে হবে। উত্তরটা হচ্ছে নবাব ভিখারুল মুলক, ঠিক আছে? এরপরে খেয়াল করো, পাকিস্তানের প্রথম গভর্নর হন কে? পাকিস্তানের প্রথম গভর্নর, এটা হচ্ছে 2 অধ্যায় থেকে প্রশ্ন। পাকিস্তানের প্রথম গভর্নর হবে কি? প্রথম গভর্নরের কথা বলা হয়েছে পাকিস্তানের। সতেরো নাম্বার প্রশ্নের উত্তর দাও, 17 নাম্বার প্রশ্নের উত্তর দাও। যারা যারা ভুল উত্তর দিচ্ছ সবাইকে এক বালতি সমবেদনা। এই প্রশ্নের উত্তর যারা ভুল দেয় তারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে না। এই প্রশ্নের উত্তর ভুল হওয়ার কোনো কারণেই নেই আসলে। সাউন্ড ক্লিয়ার না, মাঝে মধ্যে নেটের একটু ঝামেলা হয়। গ নাম্বার, ঠিক আছে, উত্তর হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, ঠিক আছে। ফাইনাল ডিভিশন ব্যাচের অ্যাড ওখানে উল্লেখ করা আছে, যারা ভর্তি হবা তারা তারা দ্রুত এনরোল করো। মারা গেছে আবার 2টা, এই ওই অ্যাকোয়ারিয়ামের ওখানে ফোন দাও। অ্যাম্বুলেন্স, হ্যাঁ কত সালে পাকিস্তানের প্রথম গণপরিষদ হয়? প্রথম গণপরিষদের কথা বলা হয়েছে, দ্বিতীয় কিংবা তৃতীয় না, প্রথম গণপরিষদের কথা বলা হয়েছে। ক নাম্বার 47 সাল, খ নাম্বার 48, গ নাম্বার 55, ঘ নাম্বার 56। কত 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 সালে?
দেখো 18 নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে যারা যারা ভুল করতেছে তাদের জন্য সমবেদনা। 18-র উত্তর হবে এ 47 সাল। এরপরে দেখো কত সালে তমুদ্দিন মজলিস গঠন করা হয়, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে। 47 সালে, 48 সালে, 50 সালে নাকি 52 সালে? উত্তর হচ্ছে, খেয়াল করো টেনে যাচ্ছি, উত্তর হচ্ছে 48 সালে হবে। 48 সালে এটার উত্তর হবে, ভুল আসছে এখানে। 20 নাম্বার, পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্র দত্ত বাংলা ভাষা ব্যবহারে প্রস্তাব করে কত সালে? তমুদ্দিন মজলিস 1 সেপ্টেম্বর 1947। হ্যাঁ 1 সেপ্টেম্বর 47-48 না, তমুদ্দিন মজলিস 47 সালে হয়। তমুদ্দিন মজলিস, এখানে উত্তর ভুল নাই, অ্যাকচুয়ালি এখানে উত্তর ঠিকই আছে। তমুদ্দিন মজলিস 47 সালের 1 সেপ্টেম্বর হয়। 20 নাম্বার দেখো, 20-এর উত্তর করো। এটার উত্তর তার পরেরটা হবে আর কি, মানে পাশাপাশি দুইটা সাল দিয়ে এমসিকিউ করছিলাম তো আমার উল্টাপাল্টা হয়ে গেছে। এক দুইয়ের মধ্যে অনেক ঝামেলা আছে ভাই, এটা দুনিয়াতে কেউ এখন পর্যন্ত কনফার্ম করতে পারে নাই, এটা নিয়ে কোনো ডিবেট নাই ভাই। আমি সাধারণ জ্ঞান পড়াই, আমি জানি। এটার উত্তর হচ্ছে কত? 48 সাল হবে। হ্যাঁ, এরপরে দেখো বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কোনটা? 47-এর দেশভাগ, ভাষা আন্দোলন চলে আসছে আর কি। 21 নাম্বার বোনাস পাইছো তোমরা। 52 সাল দেখো, বান্ন তো উল্টাপাল্টা আসছে, উত্তর চলে আসছে আর কি স্লাইডে। কখন ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেয়? কখন ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেয়? 23, খেয়াল করো। '99 সাল সঠিক। এরপরে আসো, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত প্রথম সংগঠনের নাম কি? রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথম সংগঠনের নাম কি? ক রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, খ তমুদ্দিন মজলিস, গ সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ, ঘ ছাত্রলীগ। 24 নাম্বার, 24-এর উত্তরটা একটু আলাদা হবে, হয়তো অনেকেই ভুল করবা, কারণ হচ্ছে এমসিকিউটা একটু ডিস্টার্বিং। 24-এর উত্তর খুঁজতেছি। আর হ্যাঁ, আজকের ক্লাস থেকে তো অবশ্যই তোমরা টোটাল এমসিকিউ মেগা সপ্তাহ থেকে স্মার্টফোন পাবা একটা, 12টা ডায়েরি পাবা, এছাড়া 50টা তোমরা টি শার্ট পাবা, এছাড়া 1000 জন তো পিডিএফ পাবাই। তো তোমাদের উচিত ক্লাসটা আরেকটু শেয়ার করে দেওয়া। দুনিয়ার সব ক্লাসে হয় ভাই। 24-এর বি বলতেছে তমুদ্দিন মজলিস, না উত্তরটা ভুল। উত্তরটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা হচ্ছে ভাষা আন্দোলনের মানে একদম গোড়াপত্তনের সর্বপ্রথম সংগঠন, এরপরে হচ্ছে তমুদ্দিন মজলিসটা হয়। এরপরে নিচের কোন সরকারটি আইন বিভাগকে প্রতিনিধিত্ব করে? নিচের কোনটি সরকারের আইন বিভাগের প্রতিনিধিত্ব করে? সুপ্রিম কোর্ট, জাতীয় সংসদ, হাইকোর্ট, নগর ভবন। 25 নাম্বার, না খ হবে না, যারা খ দিছো তারা ভুল করেছো। টি শার্ট দিয়েন ভাইয়া, অবশ্যই ভাইয়া, তবে শেয়ার করিও। পিডিএফ চাই, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ।
25-এর খ জাতীয় সংসদ, উত্তর সঠিক। এরপরে কি সাধারণ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান কে? রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, স্পিকার নাকি ডেপুটি স্পিকার? খুবই সাধারণ জ্ঞান থেকে এই প্রশ্নটা নিয়ে আসা। 26 নাম্বার, খুবই সাধারণ জ্ঞান থেকে প্রশ্নটা করা। উত্তরটা হচ্ছে অনেকে একটু ভুল করতেছো, যেটা অনেক দুঃখজনক ঘটনা। বি না, উত্তরটা হচ্ছে স্পিকার। সংসদ সদস্যদের শপথ পাঠ করাই হচ্ছে স্পিকার। কে সংসদ অধিবেশন আহ্বান করে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার নাকি বিচারপতি? 27। তাড়াতাড়ি ক্লাস করান। আরো কত তাড়াতাড়ি করবো ভাই? সাতাশের গ স্পিকার, উত্তরটা ভুল। উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে আহ্বান করে। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কত ছিল? 30, 31, 34, 35? খুবই দ্রুত, খুবই দ্রুত, আগাও আগাও আগাও। আমার বাসা দিনাজপুর ভাই। চৌত্রিশ, হ্যাঁ উত্তর সঠিক। উত্তর হচ্ছে 34 সদস্য বিশিষ্ট। বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কিভাবে? রাষ্ট্রপতির আদেশে, গণপরিষদ কর্তৃক, আইন পরিষদ কর্তৃক, বিপ্লবের মাধ্যমে? 29 নাম্বার। আর একটা এমসিকিউ বাকি আছে, আমরা এখন আছি 29-এ। দ্রুত দ্রুত দ্রুত। উত্তর হচ্ছে গণপরিষদের মাধ্যমে। লাস্ট 30 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের কাছে আর সময় নাই। 30 নাম্বার, সংবিধান প্রণয়ন কমিটি 34-এর মধ্যে মহিলা সদস্য কতজন ছিল? নাম কি কি? 30 নাম্বার, একদম লাস্ট প্রশ্ন, একদম লাস্ট। একদম লাস্ট প্রশ্ন, 30। আচ্ছা, আর 4টা শেয়ার হলে 1000টা শেয়ার হবে। আমি কিচ্ছু বলবো না, একবারও শেয়ার করতে বলবো না, একবারও বলবো না। আমি শুধু দেখবো এখানে নাম কি তার, সেটাও বলতে হবে। কয়জন এবং নাম কি? কয়জন এবং নাম কি? 30-এর ঘ আলহামদুলিল্লাহ, প্রথমে ভুল উত্তর পাইলাম একটা। 30-এর খ তাইশা, আলহামদুলিল্লাহ। জান্নাতুল খাদিজা, কি কি জান্নাতুল তাহিরা, আলহামদুলিল্লাহ। 30-এর ঘ তোমরা আসলে জোস ভাই, তোমরা আসলে কড়া, তোমরা আসলে পরীক্ষায় মারা খাবা। লাস্টে ক্লাস শেষ হওয়ার আগেও বলে গেলাম, এই প্রশ্নের উত্তরও ভুল করছো তোমরা। এই প্রশ্নের উত্তর কেউ ভুল করে?
নাম তো তাহলে জানিসই না তোরা যে এই মানে মহিলাটা কে ছিল। তোদের উচিত এখনই FRB 3.1 কোর্স এনরোল করা। তোদের বাঁচানোর মতো কেউ নাই রে দাদা, কেউ নেই তোদের বাঁচানোর মতো, আমরা ছাড়া কেউ নেই। হ্যাঁ 1000 হয়ে গেছে, আমার শান্তি। হ্যাঁ একটা ভাইয়া ভাবি কোথায়, তোমার বোনকে জিজ্ঞেস করো। খেয়াল করো, এটার উত্তর হবে রাজিয়া বানু, এটার উত্তর হবে রাজিয়া বানু। উত্তর হচ্ছে রাজিয়া বানু, এবং সংসদের একজন মহিলা ছিল, সেটার নাম হচ্ছে রাজিয়া বানু। তো এই জিনিসটাই তোমরা ভুল করছো, এটা হচ্ছে 4 অধ্যায় থেকে নেওয়া একটা প্রশ্ন। আশা করছি ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগছে। ভালো না লাগার কারণ হচ্ছে ভাইয়া অনেক গালিগালাজ করছে। গালিগালাজ করাটা খুবই স্বাভাবিক, কারণ তোমরা যে পরিমাণে ভুল উত্তর করছো সেটা আসলে মোটেও কাম্য না। পরীক্ষার আগে এত ভুল উত্তর করা সাজে না। আর হ্যাঁ, আমাদের এক্সাম ব্যাচটা দ্রুত এনরোল করে ফেলতে পারো, কারণ এই এক্সাম ব্যাচে তোমাদের MCQ CQ এর যা ঝামেলা আছে সব কিছু ইনশাল্লাহ আমরা সলভ করে দেব। এবং সাথে সাথে তোমাদের যাদের সমস্যা আছে কোর্স রিলেটেড, তারা FRB গ্রুপে ভর্তি হয়ে যাবা, যাদের এখনও CQ এর মেইন পার্টটা কমপ্লিট করতে ঝামেলা আছে। তো দেখা হবে দারুণ একটা আবার এরকম ক্লাস নিয়ে, সেই ক্লাসেও তোমাদের লাইভ এক্সাম নিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।